ওকে, তো আজকের আলোচনার বিষয় কনস্ট্রাকশন অফ ফার্মি সারফেস। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থিতি এই মুহূর্তে আমি ছাড়া 4 জন। তো এটা একটা এই আজকের এই যে আলোচনাটা হবে সেটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এই সেন্সে যে এখানে ফিগার গুলো বুঝতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজও কম, ম্যাথমেটিক্সও কম, কিন্তু এখানে হলো ফিগারের কি বলে আর্কিটেকচার আর কি, যেটা ফিগার গুলো কিভাবে একটা থেকে একটা তে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ যা আছে এগুলি তোমার মনে রাখা খুবই ইজি। ফিগার গুলো যদি তুমি মনে রাখো, অল্প কটা ফিগার দেখো, বাট এইটাকে আরো ভালো মনে রাখার জন্য। এবং রেসিপ্রোকাল স্পেস তোমরা পড়ছো? রেসিপ্রোকালিটিস থার্ড ইয়ারে? জি স্যার। এই যে দেখো, রেসিপ্রোকালিটিস ভেক্টর সম্পর্কে তোমাদের ধারণা আছে? এই যে এরকম একটা ভেক্টর দেখেছো, বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। ভেক্টর এ স্টার ইকুয়াল টু এ স্টার পড়ছিলা তাই না? এ স্টার ইকুয়াল টু টুয়াইস বাই বি ক্রস সি বাই এ ডট বি ক্রস সি। এই স্টারটা ছিল রেসিপ্রোকালিটিস ভেক্টর। এখানে আমরা জি1 বলছি এটাকে, কোনো সমস্যা নেই। তা আমি আমার শেয়ার্ড ফাইলটা আমি চেঞ্জ করছি এখন এই মুহূর্তে। এটাই আলোচনা হবে, এই একটা টপিক আলোচনা করে আজকে শেষ করবো ইনশাল্লাহ। আর আগামী ক্লাস থেকে সুপার কন্ডাক্টিভিটি শুরু করব, এবং সেটার ফাইল এখনই দিচ্ছি না। সুপার কন্ডাক্টিভিটি আমি ক্লাস কোর্স শেষ করে ফাইলটা তোমাদেরকে দিচ্ছি, কারণ হচ্ছে ওইটার উপরে কাজ চলছে এবং কন্টিনিউয়াস এটাকে ইমপ্রুভ করছি। এবং সেই ইমপ্রুভ যতটুকু করবো তো আশা করি লেকচারের আগেই, মনে করো আগামী দিন যে লেকচারটা দিব সেই পার্টটুকু ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আজকেই। এরকম স্টাইলে এটা এই ক্লাসটা হবে। সো আগে থেকে এই জন্য দেওয়া যাচ্ছে না এটা। আর সবাইকে এই ক্লাস শেষের দিকে চলে আসলে খুব ভালো হয়। এই ইনভাইটেশন আর কত দিব, দিতে দিতে টায়ার্ড আমি। আচ্ছা, এখন স্যার আমাদের ক্লাস যদি কোর্স শেষ হয়ে গেলে তারপর কি হবে স্যার? আমাদের কিছু জানানো হয়নি। জানি না, আমরা এখনো মিটিং, একাডেমিক কাউন্সিলের মিটিংটা এখনো হয়নি, শীঘ্রই মনে হবে। এই জন্য আমি তো বললাম তোমাদেরকে, আমার ইনফরমেশন যা আমার কাছে আসবে সাথে সাথে আমি পাস করব, কিন্তু এই এখনো মিটিংই হয়নি আর কি। ওকে, তো আমি এই ফাইলটা, আর তো আমি দেখি কোর্স শেষ হলে তোমাদেরকে আমরা ব্যস্ত রাখার জন্য ক্লাসরুমের মাধ্যমে কিছু টাস্ক দিয়ে দিব আর কি। ওইটা দিয়ে ইভালুয়েশন করি না করি সেটা পরে দেখা যাবে। তোমাদেরকে কিছু টাস্ক দিব আন্ডার গুগল ক্লাসরুম। ক্লাস কোর্সটা আগে শেষ করি নাকি? কেমন হয় বলো? তোমাদেরকে প্রিপারেশনের মানে পরীক্ষার দিকে নিয়ে যাওয়ার জন্য, ব্যস্ত রাখার জন্য আমি সেই কাজগুলো করব। সেই জন্যই তোমাদেরকে এত এই মুহূর্তে আমি নিজেও অনেক ব্যস্ত। তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, সেটা দেখার মতো সময় আমার এখন এই মুহূর্তে নাই। দ্যাটস ওয়াই আমি ওই অ্যাক্টিভিটিসটা করছি না এই মুহূর্তে। আর তোমরা যেহেতু পরীক্ষায় আগ্রহী না, সেটা যা হয় ইউনিভার্সিটি সেন্ট্রাল ডিসিশনে হবে। তো আমরা গুগল ক্লাসরুমের কিছু কাজ করব এবং আমিও শিখবো গুগল ক্লাসরুম কিভাবে অ্যাক্টিভিটি করে আর কি। ওকে, তো আমি কি বলে এটা স্টপ শেয়ার করি। আমি ফার্দার শেয়ারিং দিচ্ছি। এই দেখো, এটা হলো আপডেটেড ফাইল। এই ছবিটা দেখতে কেমন লাগছে এখন? বিজি লাগছে না বেশি? একটু একটু আগে একটা ছবি দেখাইছিলাম, বললাম যেটা দেখো। বেশি বিজি না? জি স্যার। এখন আসো, বেশি বিজি গেলে কোনো সমস্যা নাই। আমি তোমাকে পয়েন্ট আউট করে দিচ্ছি যে এটার এই কারণে এরকম হচ্ছে। এখানে 4 ধরনের ভেক্টর আছে, জাস্ট 4 টাইপস। এই জন্যই তো ক্লাসে আসতে বলি, কেন আসতে বলি। এখানে 4 টাইপস ভেক্টর আছে। এই তো ল্যাঙ্গুয়েজ কিন্তু সেম, ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ করিনি আমি। একটু এগুলিকে একটু কালার করছি আর কি, লেখাগুলিকে, আর কিছু না। তো এখন এইখানে আমি ভেক্টরগুলিকে তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি। ওকে, মনে করো ভেক্টর, প্রথমে পয়েন্টগুলো বুঝতে পারছো? এগুলো রেসিপ্রোকাল কে এক্স, কে ওয়াই, কে জেড, 3টা ভেক্টর আছে। এটা 3D। কে এক্স এর ডিরেকশন তো দেখতে পাচ্ছ না? এই দিয়ে কে এক্স, মূল বিন্দুটা কোথায় বুঝতেই পারতেছো?
এটা কে ওয়াই এদিকে, মূল বিন্দু তাহলে কোথায়? এই যে এখানে মূল বিন্দু, যেখান থেকে কে এক্স কে ওয়াই শুরু হয়েছে। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হলো 2D স্কয়ার ল্যাটিস, 2D স্কয়ার ল্যাটিসের রেসিপ্রোকাল ল্যাটিস। স্কয়ার ল্যাটিস কাকে বলে? মনে করো কিউবিক, 3D তে চিন্তা করলে এটা কিউবিক। এ বি সি ডি এর ভেক্টর গুলো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আমি ইউনিট সেল আঁকবো নাকি তোমাদেরকে রিমাইন্ড করার জন্য? ইউনিট সেল আঁকবো, ডাইরেক্ট ল্যাটিসে ইউনিট সেল আঁকি একটা। এটা হলো এই তিনটা বাহু হলো ভিতরের দিকে আছে, তো দ্যাটস ওয়াই এটাকে আমি ড্যাশড দিলাম। এই তো ইউনিট সেল। হ্যাঁ, তো এখানে তোমরা তো জানো এগুলা, আমরা এই কোণ, এই কর্নারটাকে মূল বিন্দু মনে করি, মনে করে এই কর্নার, এই কর্নারটাকে, এই জায়গাটাকে, সরি দেখাতে পারছি না, এ ভেক্টর, এখানে বি ভেক্টর, এখানে সি ভেক্টর দিলাম। আমি কর্নারটাকে যে কোনো কর্নারকে ধরতে পারো, কোনো সমস্যা নাই, বা ওই ভিতরটাকে ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমি এই কর্নারকে ধরছি, তো এখানে এটা এ ভেক্টর, এটা এখান থেকে বি ভেক্টর কতটুকু, মূল বিন্দু কিন্তু এই জায়গায় ধরেছি আমি, কোনো সমস্যা নেই, এক জায়গায় ধর, যে কোনো কর্নারে ধরা যায়। এটা সুবিধা। এই হলো তিনটা ভেক্টর। তো আমরা জানি রেসিপ্রোকাল ল্যাটিস, এইটা এই এই যে ইউনিট সেলটা বা এই যে প্যাটার্নটা, এর অর্থ কি? কোনায় অ্যাটম আছে নাকি? কর্নারে অ্যাটম গুলো আছে। এখানে একটা অন্য কালার দেই, ওকে। এখানে অ্যাটম, সরি সরি লাইন হয়ে গেল, এখানে অ্যাটম আছে। এই প্যাটার্নটারই রেসিপ্রোকাল করলে, রেসিপ্রোকাল কিভাবে করব? আমরা এই স্টার কে এক্স, এই দিকটা মনে করো এই স্টার কে এক্স, যে ডিরেকশনে, এই ডিরেকশনে আমরা এই মানে এ স্টারের ইউনিট ভেক্টর ডিরেকশন এই দিকে বলতে পারি। তো আমরা, তোমরা এভাবে পড়ে আসছো আসলে, যে এই স্টার, স্টার কিভাবে এই দিলাম, এই স্টার ইকুয়াল টু টোয়াইস পাই লেখো। হ্যাঁ, টোয়াইস পাই, তারপর কি লেখো, বি, কোথায় ক্রস চিহ্ন, এক্স দিয়ে দিলাম ক্রস চিহ্ন, ক্রস সি বাই এ ডট বি। এগুলো সব ভেক্টর, কিন্তু আমি এখন এখানে আঁকতে পারতেছি না। সি, এই এটা একটু ব্র্যাকেট এখানে দেওয়া ভালো। এটা মনে আছে তোমাদের? এইটুকু মনে আছে নাকি বলো তো দেখি? জি স্যার। ওকে, তাহলে আর সমস্যা নাই। আমরা এখন এইখানে এইটাকে তুমি এই দেখো তো বাবা, এইটা যে বি ক্রস সি ডিরেকশন কোন দিকে বলো দেখি? বি ক্রস সি ডিরেকশন এর দিকে না? এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এ বি সি এগুলোর মধ্যে সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় এই ছবিটায়, বি ক্রস সি এর ডিরেকশন কোন দিকে? এর দিকে। আসলে ওই এই ক্ষেত্রে এর ডিরেকশন আর জি1 এর ডিরেকশন অথবা এ স্টার ডিরেকশন সেম, বুঝাতে পারছি? কিন্তু ডাইমেনশনটা বি ক্রস সি মানে বিসি সাইন 90 ডিগ্রি, তাই না? তাই তো লিখবা। জি স্যার। তো এ আর বি, বি আর সি যদি সমান হয়, তাহলে সবগুলির মানকে আমরা এ বললাম, তাহলে কি হলো, উপরে হলো এ স্কয়ার, আর নিচে এ ডট বি ক্রস সি মানে কি? এ কিউব। তাহলে থাকে কত বাবা? 1/8।
টোয়াইস 2 pi পাই বাই এ। এই টোয়াইস পাই বাই এ দেখো কি সুন্দর আমরা এখন আলোচনা করছি, টোয়াইস পাই বাই এ। এটার উপর লিখবো আবার না, লিখি, কারণ যারা ক্লাসে আসে না তাদের জন্য এত কষ্ট করতে হয় আমাকে এখন। অর্থাৎ ক্লাসকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য এটা করছি আমি। ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের গুরুত্ব দিচ্ছি, যেটা ইয়েতে দিচ্ছে আর কি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দিচ্ছে। টোয়াইস পাই বাই এ লিখলাম, ওকে। এটা স্কেলার ফর্মে এটার ভ্যালুটা এটা হচ্ছে আর, কিন্তু ডিরেকশন কোন দিকে তো আমি বলে দিলাম এর দিকে। তার মানে আমরা এখানে কি বলতে পারি, আমাদের এই মুহূর্তে G1, এই যে G1 লিখলাম, এইটাই হচ্ছে আসলে এখানে আর পারি না, এটা চলে গেছে এই সাইডে। একটু একটু ব্যাক করি। আমাদের এই ছবিতে G1টাই হচ্ছে টোয়াইস পাই বাই এ, বুঝতে পেরেছো? এখন জি, স্যার। আসো, এখন এই G1টার রোটেশনাল সিমেট্রিক কয়টা পজিশন আছে? একই ধরনের G1 আমি লিখতে পারি কত এই ছবিতে, আর ওই এখানে এইখানে প্রত্যেকটা পয়েন্ট, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের দূরত্ব কত? অর্থী বলো, দূরত্ব কত? A স্যার। ওর থেকে ঢুকতে পারছিল আজকে? আমি একবার তাকে দেখছিলাম ঢোকার চেষ্টা করছে, তারপরে মনে তার নেটওয়ার্ক। ফারিয়া বলো। স্যার এ। নো, একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের দূরত্ব এই রেসিপ্রোকাল স্পেসে বলো। 1 by A স্যার। 1 বাই টোয়াইস পাই বাই, একটু আগে তো বললাম এই যে বাবা, G1 এই স্টার মানে হচ্ছে টোয়াইস পাই বাই এ। G1 অথবা দেখো এই G1 এর সমানই কিন্তু প্রত্যেকটা, উপর দিকে যাও, নিচের দিকে যাও, পাশ দিকে যাও, একটা থেকে একটা দূরত্ব কত? G1 এর সমান না? G1 দেখো এখান থেকে এখানে দূরত্ব কত? G1 সমান মান, এখান থেকে এখানে দূরত্ব কত? G1 সবই সমান। কারণ তুমি এটা স্কয়ার ল্যাটিস বলছি আমি, স্কয়ার ল্যাটিস মানে এ বি সি যখন সমান হবে তখন তাদের এ স্টার বি স্টার ক্যালকুলেট করলে কত হবে? বি স্টার ইকুয়াল টু কি? টোয়াইস পাই এ সি ক্রস এ বাই এ ডট বি ক্রস সি, সি ক্রস এ। ওইটাকেও তুমি ক্যালকুলেট করলে দেখবা যে বি স্টার ইকুয়াল টু হচ্ছে মান হবে টোয়াইস পাই বাই এ, একই ভ্যালু ফর স্কয়ার ল্যাটিস। সো অর্থাৎ এই ছবিতে এই যে এই রেসিপ্রোকাল স্পেসের যে ছবিটা, এই ছবিতে যতগুলো পয়েন্ট আছে এখানে, অল পয়েন্টস দ্য ডিস্টেন্স, একটা পয়েন্টের পাশের পয়েন্টটা সর্বনিম্ন ডিস্টেন্স কত? সর্বনিম্ন বলছি টোয়াইস পাই বাই এ। আবার যদি বলে এই কোণা থেকে এই কোণা, তাহলে তো ডিস্টেন্স টোয়াইস বাই হবে না, তাই না? তখন স্কয়ার রুট লাগবে একটা। বুঝতে পারছো তোমরা একটু? জি স্যার। ওকে, তাহলে এইটুক না বুঝলে, এইটার স্টার্টিং পয়েন্ট এটা না বুঝলে কিন্তু আমি এইটাকে ফ্রুটফুল করতে পারবো না ক্লাসটাকে। এখন আসো, ওয়াই এতগুলো ভেক্টর এখানে কেন আঁকলাম, এবং এখানে পসিবল ভেক্টর কয়টা? মনে করো আমরা প্রথমে বলছি G1 মানে হচ্ছে আসলে এ স্টার সমানই বা বি স্টারের সমান একই। তো এখান থেকে প্রথমে আমি একটা ভেক্টর আঁকি G1, কি কালার দিব? আমার অনেকগুলো কালার লাগবে এখানে, 4 ধরনের কালার আমাকে। আচ্ছা ওকে, এটা দিয়ে শুরু করলাম। এই যে এটুক G1, এরকম কয়টা আছে? এরপরে এইটাকে যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে কোন দিকে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম, এই একটা পাইলাম। এটা কি G1 হবে না বলো তো? একই না? G1 হবে। মান একই, দিক 90 ডিগ্রি, রোটেশনাল সিমেট্রিক। এটাকে যদি রোটেশন তোমার কাছে একটা স্কয়ার আছে, হ্যাঁ তোমার, আমি কি ভিডিওটা অন করব? কই ইয়েটা, এই প্রান্তর রুবিস কিউব ছিল এখানে, খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, মনে করো রুবিস কিউব তোমার টেবিলে একটা আছে, তো ওইটাকে তুমি যদি 90 ডিগ্রি, এখন যেই পজিশনে আছে এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে রাখলে একটু পরে আসে যদি সবগুলো ইয়া হয়। রুবিস কিউব বললে একটু সমস্যা, আবার বিভিন্ন কালার থাকে তাই না? একটা তো ঠিক আছে, রুবিস কিউব দরকার নেই। এই বক্সটাই মনে করো এখানে যে এই যে একটা স্কয়ার কিউব আঁকলাম, এটাকে আমি এখন এইভাবে আছে, এটা যদি 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়, এবিসিডি মনে করো মার্ক করা নাই, কিছু নাই,
90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে দিলে তুমি কি বুঝতে পারবে এটাকে আমি ঘুরেছি? না না। স্যার। তোমার টেবিলে এটা ছিল, এটা একটু পরে আমি এসে 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে রেখে চলে গেলাম, তুমি এসে দেখো যে না এটা একই অবস্থায় আছে, তুমি কিছুই বুঝতে পারছো না। এটার নামই হচ্ছে সিমেট্রি। যদি না বুঝতে পারো তাহলে সে এইটা একটা আরেকটা সিমেট্রিক পজিশন। এরকম জি1 এর কয়টা সিমেট্রিক পজিশন আছে? 4টা। গুড। কে যেন আসতে বলছো 4টা, সাহস করে বলো। তো এই দেখো আরেকটা পজিশন আছে, এই আরেকটা পজিশন আছে, এই 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 যে এটাকে জি1 বলা হয়। এখন এই ফার্স্ট বিলিয়ন জোন কাকে বলে? ফার্স্ট বিলিয়ন জোন হচ্ছে, এখন আসো এই 4টা ভেক্টর আছে না, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকো। আমি এখন ছবি একটা আঁকবো, আঁকার পরে কিন্তু এটা আবার মুছে দিব একটু পরে, নাহলে বিজি হয়ে যাবে। এটাকে যদি এরকম, এটা এই মনে করো এই জি1 এর পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা লম্বা লাইন টানলাম এরকম, এই এরপর নিচের জি1টার আরেকটা লাইন টানলাম এরকম, এই এটা কোন দিকের? বাম দিকের জি1 এর উপর একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলাম এরকম, আর উপরের দিকে জি1 এর, এটাকে অ্যাকচুয়ালি জি1 না বলে আমি দেখো কি করছি, জি1 প্রাইম, জি2 ডাবল প্রাইম, সরি জি1 ডাবল প্রাইম আর জি1 ট্রিপল প্রাইম বলে আমি এটার নামকরণ করেছি। অনেকেই আসছে, ও আমি এদিক দিয়ে অনেকে মিস করছি, ওয়েটিং রুমে অনেকে আছে মনে হয়। ওকে, আস্তে আস্তে ইনক্রিজ করছে ওয়েটিং রুম পার্টিসিপেশন। ওকে, এখন এইভাবে আঁকতে পারি না একটা? বলো বলো তাড়াতাড়ি, তোমরা আমার সাথে শেয়ার করো। এটা এই যে একটা বাউন্ডেড রিজন, সেই রিজনটা কোথায় আছে? সেই রিজনটা এখন আমি যদি ছবি দিয়ে আঁকি তাহলে অন্যগুলি ঢেকে যাবে আর কি। এই রিজনটা এইভাবে আঁকি, এই যে একটা রিজন পেলাম, এই যে দেখো, এই যে আমি শ্যাডো করলাম কেমন, এই রিজনটার নাম হচ্ছে ফার্স্ট বিলিয়ন জোন, অর্থাৎ জি1 ভেক্টরটা সবচেয়ে ছোট ভেক্টরটা দিয়ে তার পারপেন্ডিকুলার বাইসেক্টর একে, এটা এখন তাহলে এটা কি আঁকলাম আমি আসলে? এটা স্কয়ার হইলো না? এটা যদি এই কথাটা যদি 3D তে চিন্তা করো, 3D, তাহলে জায়গাটা কি হবে? কিউব। গুড। এই কিউবের এক বাহুর দৈর্ঘ্য কত এখন বলো, কে বলবে? এখন যে এখন যা বলবা সব রেসিপ্রোকাল ইউনিটি বলবা, রেসিপ্রোকাল ইউনিটি। পাই বাই এ হবে। নো, টোয়াইস পাই বাই এ। 2 পাই বাই এ। দৈর্ঘ্য দেখো, প্রথম জি1 এর মূল বিন্দু থেকে জি1 এর অর্ধেক কত? পাই বাই এ। উল্টা দিকে কত? জি1 ডাবল প্রাইমের দূরত্ব মাঝখানটায় আর কি, 2 পাই পাই বাই, বাই এ। তার টোয়াইস পাইবে। অর্থাৎ ওই যে আগের যে বেসিক ভেক্টরটা ছিল সেটুকু সমানই হচ্ছে এখন, কিন্তু তার এইটাকে বলে ফার্স্ট বিলিয়ন জোন। এখন বুঝতে পেরেছো? নেক্সট আমি এরপরে কত দ্রুত যাওয়া যায়, দ্রুত যে লাভ নাই, কারণ নেক্সট এগুলো আমি কোথায় আঁকছি সেটা একটু দেখাই, একটু সামনের দিকে যাই, একটা একটা করে যাচ্ছি। ওই যে দেখো এই ছবিতে পাইছো এটাকে, ওই যে মাঝখানে এই ছবিটা দেখা যাচ্ছে, এই যে জি স্যার দেখা 1 যাচ্ছে। লেখছি, এই রিজনটুকু এতক্ষণ পর্যন্ত আলোচনা করে এইটুকু পেলাম। আরো যে 2 আছে, 3 আছে, 4 আছে, এগুলি সবই পাওয়া যাবে খুঁজে, একটু সময় লাগবে, বাট সময় লাগলো, আমি এটা আজকে করতে হবে তোমাদেরকে, কারণ একই জিনিস দুই দিন বলা যায় না, স্টার্ট করতে তো সময় লাগে, দেখো না? তো এখন এটা পেয়ে গেলাম না? তাহলে আমি এখান থেকে ব্যাক করতে পারি, এই ড্রয়িং গুলো একটু ব্যাক করে এগুলিকে ফালিয়ে দেই নাকি না? এই ড্রয়িং গুলো এখন আমরা ক্লিয়ার না, ক্লিয়ার করলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা হয়ে যাচ্ছে, যতটুকু ক্লিয়ার করা যায়। এখন আসো, এরপরের বড় ভেক্টর কোনটা? মূল বিন্দু থেকে জাস্ট এরপরে বড় ভেক্টর আঁকো। ভেক্টর আঁকবে এমন ভাবে যেন সে অন্য একটা লেটিস পয়েন্টে, রেসিপ্রোকাল লেটিস পয়েন্টে যে স্ট্রাইক করে। এরপরে ভেক্টরটা আঁকলে আমি এটা আঁকতে পারি না, দেখো তো, জি2 যেটা দেখাইলাম তোমাকে, এটি তো আঁকা যায়, এর চেয়ে বড় আর আঁকা যায়? এর চেয়ে ছোট আর আঁকা যায়? না স্যার। প্রথম ছিল জি1 ছিল এটুক,
নেক্সট G2 এর পরে ভেক্টরটাই তো এটা, তাহলে এটার কয়টা আঁকা যায় এরকম, এটা একটু আগে যেটা আঁকলাম এটার নাম হলো G2। সিমিলারলি সিমেট্রিক পয়েন্ট এটা হলো G2 প্রাইম, এটা হচ্ছে G2 ডাবল প্রাইম, দিস ইজ G2 ট্রিপল প্রাইম। ওকে, এখন এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো আমরা। লাইনগুলো কেমন হতে পারে, অন্য কালার দিচ্ছি। ওকে, এটা দিলাম। এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলে বেশি দূর, সরি অ্যারো দেওয়া যাবে না। এই যে আঁকলাম, ঠিক আছে, এটা আরো লম্বা করে রাখলে সমস্যা নেই, বাট আমি আমার আকাশ ভালো করে রাখতে পারছি না এটা। ওকে, একটু পয়েন্ট টু পয়েন্ট আঁকলে আমার জন্য ভালো হবে, তাহলে আমি এটা আঁকলাম পারপেন্ডিকুলার বাইসেক্টর। আর একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকলাম, এটা এখান থেকে এখানে একটা আঁকলাম। কেমন হলো, আগেরটার চেয়ে বড় হলো না রিজনটা, কি বলো? জি স্যার। বড় হয়েছে, কিন্তু আগেরটা ছিল কতটুকু সেটা একটু এখন আমাকে হাইলাইট করতে হবে, আদারওয়াইজ আমি বুঝাতে পারবো না। আগেরটা ছিল, খেয়াল করো, আগেরটা পুরো শুধু ভিতরটুকু আঁকছি আমি, ওই পারপেন্ডিকুলার এই একটা, এই একটা, এই একটা, এইটা ছিল, তাই না? এটুক ছিল না আগেরটা? জি স্যার। কনফিডেন্ট? এটুক ছিল। এটুক বাদ দিয়ে বাকি জায়গাটুকুর নাম সেকেন্ড বিলিয়ন জোন, সেকেন্ড জোন। এটুক বাদ দিতে হবে, প্রথমটা তো আমি ফার্স্ট বিলিয়ন জোন বলছি, এটা বাদ দেওয়ার পরে বাকি কতটুকু আছে আমি কিভাবে দেখাবো ওটাকে, শ্যাডেড করে দিব না কি করব? এখন আমি আর ভালো করে, এই যে এইটু এরকম তিনটা, কয়টা খণ্ড আছে এরকম? চারটা খণ্ড। এই দেখো বাবা, চারটা খণ্ড। হ্যাঁ, এই চারটা খণ্ড তুমি পাচ্ছ। এটাকে আমরা পরবর্তী ছবিতে এটাকে 2 দিয়ে এক্সপ্রেস করেছি, দেখো। তাহলে আমি সেই ছবিতে যাচ্ছি, এই যে 2 পেয়েছো। এখন আসো 3 নম্বরটা, এই ছবিটাকে এখানে রেখে দিয়ে দিতে হবে এখন বেনিফিট নিতে গেলে, এটা এখানেই থাক। 3 নম্বর ভেক্টর কোনটা? G3 কোথায় আছে দেখো, G3। এটাকে আমরা অন্য একটা কালার দেই, কি দিব, এটা দিলাম। এই ভেক্টরটা এখান থেকে, এটা সরি ভেক্টর আঁকা হলো না, এখান থেকে এটুকু হচ্ছে G3, পেয়েছো? এরপরেই কিন্তু ওই G2 এর চেয়ে বড় ভেক্টর এটা, এর চেয়ে আর এর মাঝামাঝি কিছু নাই। এই G3 প্রাইম, এটা হলো G3 প্রাইম, এতটুকু, এটা হচ্ছে G3 ট্রিপল ডাবল প্রাইম, এটা হচ্ছে G3 ট্রিপল প্রাইম। এই এখন আস্তে আস্তে বিজি হয়ে যাচ্ছে, এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে, বুঝতে পারছো? এটা পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আমি কি দিয়ে, কোন কালার দিয়ে আঁকবো? এই কালার দিয়ে আঁকি। আচ্ছা, এইটা তাহলে এই দেখো আঁকছি, এই একটা ওই ভেক্টরটার পারপেন্ডিকুলার বাইসেক্টর, এইটা এই বরাবর আঁকলাম, ঠিক হলো না, একটু ব্যাক হয়ে গেছে, এটা আঁকলাম। এখন কিছু ইনফরমেশন আমার তথ্য দরকার, সেটা হচ্ছে আমরা সেকেন্ড কিছু কথা আমি আগে বলে নিই। সেকেন্ড বিলিয়ন জোনের অংশটুকু কোন কোন ভেক্টরের পারপেন্ডিকুলার বাইসেক্টর বলো? সেকেন্ড বিলিয়ন জোনের অংশটুকু যে এরিয়ার 4টা খণ্ড আছে, একটু আগে দেখাইলাম, চারটা খণ্ড, এই 4টা খণ্ড কোন কোন ভেক্টরগুলোর পারপেন্ডিকুলার বাইসেক্টর ছিল? G1 ও ছিল, কিন্তু খেয়াল করো ওইটা পেতে গেলে G1 এর ফর এক্সাম্পল আমি আবার একটু হাইলাইট করছি, দেখো বাবা, উপরের কোনটা যাব, পাশেরটাই যাই। এই যে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা কার পারপেন্ডিকুলার বাইসেক্টর? G1 এর। এই পাশেরটা কার পারপেন্ডিকুলার বাইসেক্টর ছিল? G2। এইটা কার পারপেন্ডিকুলার বাইসেক্টর ছিল? এই খণ্ডটুকু আঁকছি এখন, G2 এরই, সেটা তার সিমেট্রিক পজিশনের। তার মানে যে খণ্ডগুলো
টুকু G1 এবং G2 ভেক্টর দ্বারা আবদ্ধ থাকে, G2 ভেক্টরের পারপেন্ডিকুলার বাইসেক্টর দ্বারা আবদ্ধ থাকে, তাকে কি জোন বলা হয় বলো দেখি? সেকেন্ড বিলিয়ন জোন। এখন এই সংজ্ঞাটাই হচ্ছে, এই যে যারা আজকে ক্লাসে আসছো, আমি যদি বলি which one is second billion, how will you define second billion zone, তুমি কি বলবে? তোমার বেশি কিছু দরকার নাই, একটা ছবি আঁকবা এরকম, আর ওই ভেক্টরগুলি দেখে দিবা, ভেক্টর এত মেনশনও করার দরকার নেই, ছবির মধ্যে ভেক্টর থাকলেই হবে, আর একটু মার্ক করে দিবা এটা হচ্ছে সেকেন্ড বিলিয়ন জোন, বিকজ ইট ইজ বাউন্ডেড by the perpendicular bisectors of vector A1 G1 and G2. বুঝতে পারছো কথাটা আমার? এখন আসো, similarly third billion zone also a zone that is bounded by perpendicular bisector of vector G1, G2 and G3. তিনটাই আসবে এখানে, দেখো কিভাবে আসে দেখো। আমরা এখন এইটা এই জন্য ওই যে এই কোনায় যে অর্থাৎ আমি একটু ছবিতে দেখাই, এই দেখো এইটুক কার পারপেন্ডিকুলার বাইসেক্টর? G1 গুড। আবার একটু একই কালার হয়ে গেল, এইটুক কার পারপেন্ডিকুলার বাইসেক্টর? G2 গুড। এইটুক উপরের টুক কার পারপেন্ডিকুলার বাইসেক্টরের অংশ? G3। তাহলে এখন আমি কি বলবো? এইটাকে বলবো, এই টুকরাটুকুর নাম হচ্ছে কি জোন? থার্ড বিলিয়ন জোন। এরকম কয়টা টুকরা আছে? আর গুলো আমি নিচে দেখাচ্ছি, একটা টুকরা দেখালাম এখন এখানে, তুমি কি খুঁজে পাও কিনা দেখো। এই যে এটার নাম থার্ড হবে, এই যে এই মাত্র এই যে 3 এখানে এই ছবিতে এটা 3, এই যে 3, এরকম টুকরো হবে 1 2 3 4 5 6 7 8টা টুকরো হচ্ছে 2D স্পেসে 8টা টুকরো এরকম আছে। ওকে, এটা হলো থার্ড বিলিয়ন জোন। এখন আমি তোমাদেরকে এই পর্যন্ত ছবি গত ক্লাস মানে তোমাদের যে শীটটা প্রোভাইড করেছি, থার্ড বিলিয়ন জোন পর্যন্তই আমরা ছবিগুলো দেখিয়েছি, এরপরে আর দেখাই নাই। কিন্তু আমার এই লেটেস্ট ড্রয়িং এ ফোর্থ বিলিয়ন জোন পর্যন্ত ছবি আছে। তো এইভাবে সিমিলারলি বলছি, এখন সিমিলারলি তুমি যে চিন্তা করো তাহলে তুমি ফোর্থ বিলিয়ন জোনের অস্তিত্ব খুঁজে পাবা। এই যে লাইক দিস, এখানে দেখতে পাবা G1 G2 G3 G4 পর্যন্ত ভেক্টরগুলোর পারপেন্ডিকুলার বাইসেক্টর এর মাধ্যমে হোক ওই জায়গাগুলো আবদ্ধ। হ্যাঁ, ফোর্থ বিলিয়ন জোন, এটা আমি আর এখন এখানে এত বিজি ভাবে দেখাতে পারলাম না। অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো এখানে আছে সেগুলি ভেরি সিম্পল, এগুলি তুমি জাস্ট এটা কেন এরকম হচ্ছে, এটা একটু আগে রেসিপ্রোকাল এই যে ভেক্টর গুলো লিখছি এখানে অ্যারাউন্ড হিয়ার, সেটার তথ্য থেকে এগুলি G1 প্রাইম, G1 প্রাইমটা হলে G1 হচ্ছে পজিটিভ দিকে টুয়াইস পাই বাই a along kx ভেক্টর বরাবর। তাহলে G1 প্রাইম কত হবে? জাস্ট এটা একটা মাইনাস চিহ্ন করে দেব, এইটারই মাইনাস হবে না, সরি G1 প্রাইম তো মাইনাস না, G1 ডাবল প্রাইমটা হবে মাইনাস, কারণ ওই ছবিতে এটা হবে প্রথমটার নেগেটিভ। আর এটা হচ্ছে কি G1 প্রাইম, দেখবো এখানে মাইনাস, এই ছবিতে আসি না, এখানে উপরের দিকটা হলো ky, নিচের দিকটা হবে কি তাহলে? মাইনাস ky। G1 প্রাইম জাস্ট প্রাইম হবে মাইনাস ky এর দিকে, সেজন্য এটা মাইনাস টুয়াইস পাই বাই a, এটা ভেক্টরে লিখলে এইভাবে লিখতে হবে। আর G1 ট্রিপল প্রাইমটা হবে প্লাস ky এর দিকে, এটা আছে। সো এগুলো সিম্পল জিনিস, এই সিম্পল। আর আরো ভেক্টরগুলো আমরা আর দেখাইলাম না এখানে, বাট অন্যগুলো এইভাবে হবে আর কি। এখন দেখো, piece of second billion zone and third billion zone are drawn upper piece of bound by the perpendicular bisectors of G1 prime, G2 G3। এই যে আমি এতক্ষণ যে কথাগুলি বললাম সেখানে কয়েকটা জোন সম্পর্কে এখানে বলা হয়েছে, থার্ড বিলিয়ন জোন পর্যন্ত বলা হয়েছে। তো বাট সিমিলারলি অন্যগুলো তোমরা বলতে পারবে, বাট একটু জটিল হয়ে যাবে আর কি। তো এখন আসো ফার্মি সারফেস। আমি এই ছবিগুলো এখন একটু ক্লিয়ার করবো। থাক, ফার্মি সারফেস কাকে বলে? এখানে আমরা কে স্পেসে একটা স্ফিয়ার
কে স্পেসে একটা স্ফিয়ার আঁকবো, স্ফিয়ার, যে স্ফিয়ারটার তোমরা থার্ড ইয়ারে পড়ছো, ফার্মি এনার্জি পড়েছো নাকি বলো? জি স্যার। ইএফ, ইএফ এর এক্সপ্রেশন পড়ছো? ইএফ ইকুয়াল টু 4/3 পাই কেএফ কিউব, এটা হলো ফার্মি স্ফিয়ারের ভলিউম। এই ফার্মি স্ফিয়ার এখানে আঁকবো আমি। এখন দ্রুত বলে, এখন বাকিটুকু তোমরা নিজেরা পড়তে হবে। তো একটা স্ফিয়ার আঁকলে ক্যালকুলেশন করে দেখা যায় তার রেডিয়াসটা, এই ছবিগুলি মুছে দিই। এখানে যে দেখো বিভিন্ন জোনগুলি আঁকছি, তারপরে আরেকটা কেএফ রেডিয়াস নিয়ে একটা স্ফিয়ার আঁকছি, দেখো এই যে শ্যাডেড, যেটা শ্যাডেড, এটা আঁকছি। এবং এইটা আঁকলে অ্যানালাইজ মানে এটা ক্যালকুলেট করে এটা আঁকতে হয় ইয়ার থেকে ইলেকট্রন কনসেন্ট্রেশনের এন, যেটা নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন পার ইউনিট ভলিউম, ওই এন এর ভ্যালু দিয়ে, এন এর ভ্যালুর সাথে কেএফ এর একটা সম্পর্ক আছে। তোমরা 3 ইলেকট্রন থিওরিতে পড়বে, থার্ড ইয়ারে পড়ে আসছো, থাকার কথা, আর না হলে আবার দেখো। যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে ক্যালকুলেট অ্যানালাইসিস করলে দেখা যায় ওই স্ফিয়ারের পরে একটা আরবিট্রারি মেটালের জন্য যদি বলি, তাহলে এই স্ফিয়ারটা ফার্স্ট বিলিয়ন জনের চেয়ে একটু বেশি হয় রেডিয়াসটা। এই দেখো রেডিয়াসটা এরকম এতটুক হয় আর কি। এটা চতুর্দিকে, এটা হলো কেএফ ভেক্টর, কেএফ এদিকে চতুর্দিকে একই। তাহলে এটুকুর ভলিউম কত ইন 3D? 4/3 পাই কেএফ কিউব। এখন এই জায়গাটুকু কোন কোন বিলিয়ন জনকে সেট করেছে দেখো তো। ফার্স্ট বিলিয়ন জন তার মানে তার একবারে পেটের ভিতরেই আছে বলবো। সেকেন্ড বিলিয়ন জনের কিছু অংশ সে পেয়েছে, পুরাটা পায়নি, কিন্তু উপরে টু খালি। থার্ড বিলিয়ন জনের কিছু অংশ ওর মধ্যে পড়েছে। ফোর্থ বিলিয়ন জনের কিছু অংশ পড়েছে। ফোর্থ বিলিয়ন জনটা ছিল এখান থেকে দেখো, ফোর্থ বিলিয়ন জনটা, সরি আমার ফোর্থ বিলিয়ন জনটা হলো এতটুকু পুরাটা, পুরাটা না, মানে এই যে এই বাউন্ডেড এরিয়াটা। থার্ড বিলিয়ন জনের এই যে ট্রায়াঙ্গেলটা, কিন্তু তার কিছু অংশ, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আমি যে স্পিয়ারটা আঁকলাম, সেই স্পিয়ারটা কোন কোন রিজনকে পুরাপুরি এর মধ্যে আছে হলো রিজন 1, রিজন 2, রিজন 2 চার জায়গায় আছে, 4 জায়গায় পুরাটা সে আবদ্ধ করে নেই, কিছু অংশ ফাঁকা আছে। অর্থাৎ ওই স্টেটগুলিতে ইলেকট্রন নেই, ওই স্টেটগুলো অ্যালাউড ভ্যালু না, কে অ্যালাউড ভ্যালু না, কে স্টেটস গুলো অ্যালাউড। থার্ড জোনের কিছু অংশ, থার্ড জোনটা যত দেখো তার থেকে সামান্য অংশ, ফোর্থ জোনের সামান্য অংশ এর মধ্যে ঢুকছে। এই বিষয়গুলো যদি আমরা রিডিউস জোনে নেই, আমি আরো 10 মিনিট ক্লাস নিব আজকে, কিছু করার নাই আমার, এটা 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 কন্টিনিউশন করতে হবে। এটা যদি রিডিউস জোনে নেই, তোমাদেরকে আমি দেখাই, এই সরি ক্লিয়ার ড্রয়িং। তাহলে এই আর একটা রিডিউস জোনে পড়ে নিচ্ছি। এখন চারটা জোনকে যদি রিডিউস জোনে নেওয়া হয়, এটা রিডিউস জোনে নেওয়া মানে কি, আমি একটা একে দেখাই এখানে। মনে করো ফার্স্ট জোন তো রিডিউস জোনে নেওয়ার দরকার। রিডিউস জোন হলো ফার্স্ট জোনের মধ্যে সমস্ত জোনগুলো আকার নাম রিডিউস জোন। তোমাদের মনে আছে কনিক প্রাণী মডেলের রিডিউস জোনে আমরা ব্যান্ডগুলো আঁকছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। এইখানেও একই ঘটনা। ছবিটা এই বিভিন্ন জোনের ছবিটাকে ফার্স্ট জোনের মধ্যে আঁকার নামই হচ্ছে রিডিউস জোন স্কিম। এই ফার্মি সারফেসের রিডিউস জোন স্কিমে আমরা সারফেসটা আঁকবো। তো কিভাবে আঁকবো একটু খেয়াল করো, আমি দুই একটা দেখালে তুমি বুঝতে পারবা আজকে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। কারণ এটা মানে হাতে কলমে আমি দেখাচ্ছি এখানে। এটাকে একটা ক্রস, এটাকে এরকম একটা অংশ প্যাটার্নে ভাগ করলাম। দেখো তো এই বিটাকে, উপরের টুয়াইস বি অংশটাকে যদি আমি ট্রান্সলেট করি, নিচের দিকে নিয়ে আসি কেটে, কোন জায়গায় হবে? টুয়াইস বি, এই জায়গায় টুয়াইস বি হবে না? নিচের পার্টে কতটুক পরিমাণ ট্রান্সলেট করতে হবে কে বলতে পারো? এই রেসিপ্রোকাল স্পেসে কতটুক পরিমাণ উপর থেকে নিচে নামাইতে হবে? যদি কেউ বলতে পারো তাহলে মনে করো তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো। যারা আগে আসছো, ফারিয়া বুঝতে পারতেছো? জি স্যার। স্যার প্রশ্নটা আবার একটু করেন। আবার বলি তাহলে, প্রশ্নটা হ্যাঁ বুঝো নাই। এখান থেকে
এখান থেকে এখানে নিয়ে আসতে চাই, এই এই উপরের ছবিটা, সরি সরি, এই উপরের ছবিটাকে এই টোয়াইস বি কে নিচের এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। এটা কেটে এই টুকরা টুকরে নিয়ে আসতে চাচ্ছি, এখানে ফিট করব এই জায়গায়। কোন কতটুকু জায়গার মধ্যে ফিট করব আবার একটু কালার দিয়ে দেখাচ্ছি। এতটুকু, সরি সরি, অ্যারোটাকে বন্ধ করি আগে। আজকের ক্লাসটাতে কত গুরুত্বপূর্ণ, এই জায়গাটুকুর মধ্যে নিয়ে আসবো। উপরের কোনটুকুকে, এটুকুকে, এখান থেকে এটুকু নিয়ে আসবো। কতটুকু ট্রান্সলেট করতে হবে তাকে? স্যার সেকেন্ড ব্রিলিয়েন্ট জোন আর ওইটার মাঝখানে নিয়ে আসবো রে বাবা। আমি দেখাই, আবার বলছি, এই টুকরাটাকে এই জায়গায় এনে প্লেস করব। আনবো ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে, কিন্তু খেয়াল করো কাকে, সেকেন্ড বিলিয়ন জোনকে, বিলিয়ন জোনের একটা টুকরাকে। তাহলে দেখো তার মানে কি, এই যে উপরে ডটটা, এই যে ডটটা, সরি, উপরের ডটটাকে আশা পড়বে কোথায় তাহলে বলো দেখি? উপরের ডটটা পড়বে মাঝখানে না একদম সেন্টারে পড়বে না তাহলে আনলে? 2 পরিমাণ গুড, এইবার বুঝতে পারছো। টুয়াইস পাই বাই এই পরিমাণ আনতে হবে, কারণ এক বিন্দু থেকে আরেক বিন্দুতে ট্রান্সফার হবে। এই উপরের এই ডটটা তখন যে পড়বে এই জায়গায় মাঝখানে পড়বে, তাই না? জি স্যার। বুঝতে পারছো? সিমিলারলি আমরা কি করতে পারি, সিমিলারলি এই পাশে টোয়াইসে আছে না, টোয়াইসে কে ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে এইটুকুর মধ্যে ফালাইতে পারি। আবার টোয়াইস সি কে ট্রান্সফার করে কোনটুকু ফালাইতে পারি, উল্টা দিকে আসি, এই জায়গায় ফালাইতে পারি না? জি স্যার। আর টোয়াইস দিকে ট্রান্সফার করে কোথায় ফালাইতে পারি, এই জায়গায়। বুঝতে পেরেছো এবার? জি স্যার। এই ট্রান্সফরমেশনের যে চেহারাটা আমি একটু দেখাচ্ছি এখন, না এই যে ছবিটা কেমন লাগছে, এই যে দেখো, বুঝতে পারছো? তাহলে সেকেন্ড জোন কোথায় ঢুকলো, ফার্স্ট বিলিয়ন জোনের ভিতরে ঢুকলো। মানে আমরা ছবি আঁকতেছি, জাস্ট ছবি আঁকতেছি। সিমিলারলি থার্ড জোনের টুকরা কয়টা আছে দেখো তো বাবা। থার্ড জোনের টুকরা 3A 3B, এগুলোকে অনেকগুলো টুকরা, আমরা অনেকগুলো টুকরা আছে এখানে, 8টা টুকরা আছে। এই 8টা টুকরাকে ট্রান্সলেট করব কোন জোনের মধ্যে, ট্রান্সলেট করব ফার্স্ট জোনের মধ্যে। এইটাকে প্রথম টুকরাটাকে ট্রান্সলেট করো, কতটুকটা, এইটাকে ট্রান্সলেট করলে এই জায়গায় আসবে, জাস্ট এই জায়গায়, আমি এখন এখানে ভিতর আঁকতেছি না, ফার্স্ট জোনের ভিতরে। এইটাকে ট্রান্সলেট করলে কোথায় আসবে, এই টুকরাটা এই জায়গাটায় আসবে, খেয়াল করো। আর অপোজিট টুকরাটা এই জায়গায় যাবে, এই নিচের টুকরাটা এই জায়গায় যাবে। এরকম করলে টুকরাগুলি দেখো, তোমরা চেহারাটা দেখো, এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই জায়গায় আসবে, এরকম হবে টুকরাগুলো। সিমিলারলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না, সিমিলারলি ফোর্থ জোনের টুকরাগুলোকে যদি আমরা প্লেস করি, ফোর্থ জোনের অংশটুকু কতটুকু দেখো তো, খুব ক্ষুদ্র, মানে ফোর্থ জোনের টুকরাটা এখনো আমি কিন্তু ইয়াটা আনি নাই, ফিল্ড অংশটুকু আনি নাই, ফিল্ড অংশটুকু একটু পরে বলছি। এখন পুরা টুকরোটাকে নিয়ে আসতেছি জায়গা মতো, বুঝতে পারছো? এই যে এই টুকরাটা, ফোর্থ জোনের টুকরাটাকে এরকম যদি ট্রান্সলেট করি, তাহলে এরকম, এই টুকরাগুলো আমি শেডেড দিছি এখানে, এরকম হবে। এই টুকরাগুলো ট্রান্সলেট করে যদি আনো ফার্স্ট জোনের মধ্যে, এখানে এটা ট্রান্সলেশনের ব্যাপারটা কিন্তু দুই ভাবে হবে। এই ট্রান্সলেশনটা এক ধাক্কায় কাজ হবে না, খেয়াল করো। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। এই ট্রান্সলেশনটা কিভাবে হয় সেটা দেখাই। প্রথমে তুমি এখান থেকে এই পর্যন্ত আনো, এই বরাবর নিয়ে আসো, কতটুকু ট্রান্সলেট করতে হবে, টোয়াইস পাই বাই এই পরিমাণ নিচের দিকে আনবা, এই কোণার টুকরাটাকে, তাকে আরেক ধাক্কায় নিয়ে যাওয়া কোথায়, এই জায়গায়, এইটুকু এখানেও কতটুকু ট্রান্সলেট করতে হবে, টোয়াইস পাই বাই এই পরিমাণই। বুঝতে পারছো? তাহলে এই টুকরাটাকে ফার্স্ট জোনের মধ্যে আনতে গেলে দুই ধাক্কা লাগবে, একটা উপর থেকে নিচে আনবা টোয়াইস পাই বাই, সেখান থেকে ডান থেকে বামে নিবা, তাহলে সেই টুকরাটা কোথায় গেল সেটাকে এখন দেখাইতে পারবো আমি। সেই টুকরাটা হচ্ছে এই যে ফোর্থ জোন লেখাই, যে এই যে কোনা, এই টুকরাটা। সিমিলারলি অন্য টুকরাগুলোকে, এটা কি লিখছি 4B না, দেখি ওখানে আমি তাই লিখছি কিনা,
এই ছবিতে বি মার্ক করি না, এখানে বি মার্ক করলে ভালো হতো, 4B লিখতাম এই কোণে কোণে, তাহলে হতো আর কি। তো এটা ভুল হয়ে গেছে, লেখা হয়নি। তো এইভাবে আমরা 4টা টুকরাকে ফার্স্ট জোনের মধ্যে আনলে এরকম হয়। এখন আসো টুকরাগুলিতে আনলাম, ভালো কথা, টুকরাগুলির সাথে রিলেটেড যে সারফেসটুকু, এখন আসো সারফেসটুকু হিসাব করি। ফার্স্ট জোনের কোনো সারফেস আছে দেখো তো, ফার্স্ট জোনের মধ্যে কোনো সারফেস পড়েছে? সারফেস এই যে একটা স্ফিয়ারের যে উপরে নাই। সেকেন্ড জোনের সারফেস আছে, একটু সামান্য একটু আছে না, দেখো তো উপরে, এই যে আমি জি একে স্যার। একে দেখাচ্ছি, এটা দিয়ে আঁকি, এখন লাল কালার দিই। এই দেখো সারফেসটুকু এইটুক, আরে ভালো করে রাখতে পারছি না। সেকেন্ড জোনের সারফেস এইটুক, এখানে এইটুক, এখানে এইটুক, এই সাইডটা সারফেস, সাইডটা জায়গায় টাচ করছে না সেকেন্ড জোন। এইটা যদি ওই টুকরার সাথে সাথে চলে যায়, টুকরাগুলি যেভাবে ট্রান্সলেট করছিলাম, এই সারফেসটুকু যদি সেইভাবে চলে যায় ওর সাথে, শুধু এই ফিল্ড অংশটুকু যদি শুধু ট্রান্সলেট করতাম আমরা, যদি করতাম, তাহলে যে ছবিটা হতো সেটা হলো এটা, সেকেন্ড জোনের জন্য এটা। সিমিলারলি থার্ড জোনের জন্য টুকরাটুক কতটুকু হতো, এগুলা ওই সারফেস সহ যদি হিসাব করতাম টুকরাগুলোর অংশ, তাহলে এরকম হতো। দেখো প্যাটার্নটা কি সুন্দর লাগছে না, কি নকশি কাঁথার মতো। এটা পেতাম থার্ড জোন। ফোর্থ জোনেরটা পাইতাম এরকম। এখন দেখো এই টুকরাগুলো, সেকেন্ড জোনের টুকরাগুলো সব এক জায়গায় আছে, কোনো সমস্যা নাই। কিন্তু থার্ড জোনের টুকরাগুলো 4 জায়গায় আছে, কেমন যেন লাগে। 4 জায়গায় থাকলে কেমন দেখা যায় জিনিসটাকে, এক জায়গায় আঁকার চেষ্টা করি আমরা। আরেকটু কাজ, আর সেটা 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 সেই কাজটুকু করতে গেলে আমাকে যাইতে হবে নট রিডিউস জোন, তখন চিন্তা করতে হবে পিরিয়ডিক জোন। অর্থাৎ এই দেখো থার্ড জোনের টুকরা, অ্যাকচুয়ালি আমি এই ছবিটা কি ছিল, প্রথমে ছবিটা আমি দেখাই। এই ছবিটা তোমার থার্ড জোনের ছবিটা এখানেও আছে, কিন্তু খেয়াল করে তোমরা কুল পাচ্ছ কিনা দেখো। জি স্যার, একদম সেন্টার। এই যে এইটুকু কিন্তু ওই ছবিটা পাইছো, একটু আগের ছবিটা যেটা দেখালাম সেটা, এই যে এখন এই স্কোয়ার দ্বারা আবদ্ধ অংশটুকু না। জি এখন স্যার। ওকে, এর তাহলে এরকম এই পাশে তো একজন আছে নাকি, এই পাশে একজন ছিল না, যদি বড় করে আঁকতাম, উপরে যদি বড় করে আঁকতাম, আমি কি আঁকতে পারছি না, এরকম ছিল, আরেকজন ছিল না উপরে, এই পাশে আরেকজন ছিল, নিচেও আরেকজন আছে, আছে। তাহলে সব পাশাপাশি যারা আছে তাদেরকেও যদি এখানে একসাথে আঁকি, এটার নাম কি জোন। সবাইকে যদি যার যার জায়গায় তারকে আঁকার নাম হলো পিরিয়ডিক জোন। বুঝতে পারছো, বাংলায় বলছি, এখন এটাকে ইংলিশ করে নিয়ে পিরিয়ডিক জোনের সংজ্ঞা দিও। এটা হলো পিরিয়ডিক জোন। তাহলে পিরিয়ডিক জোনে আসলে আঁকলে ছবিটা দেখতে সুন্দর লাগে, তখন মনে হয় যে একটা সারফেস ভাব আছে, এবং ভিতরে ফিল্ড অংশটুকু ইলেকট্রন দ্বারা ফিল্ড। কোন ইলেকট্রন? কন্ডাকশন ইলেকট্রন। সিমিলারলি ফোর্থ জোনের টুকরাগুলো যদি এভাবে আঁকো, তাহলে এরকম হবে। আমি আর 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। এখন এইটা কিন্তু কার জন্য? পারফেক্টলি ফ্রি ইলেকট্রনের জন্য। এই ছবিগুলো কার জন্য? পারফেক্টলি ফ্রি ইলেকট্রন। পারফেক্টলি ফ্রি ইলেকট্রন কেন বলছি? কারণ পারফেক্টলি ফ্রি ইলেকট্রনের কোনো এনার্জি গ্যাপ নাই, সেখানে সারফেসটা একদম স্পিয়ার। যে আমরা প্রথম ছবিতে সারফেসটাকে কিভাবে ধরছি? স্পিয়ার ধরছি না? সারফেসকে স্পিয়ার ধরা মানে হচ্ছে ফ্রি ইলেকট্রন। যদি একটা পিরিয়ডিক পটেনশিয়াল ফিল করে একটা সেই ইলেকট্রনগুলো, যেটা আমরা আগে দেখাইছি যে কর্নিক ফেনি মডেল একটা পিরিয়ডিক পটেনশিয়াল আছে, সেটা যদি কনসিডারেশন করা হয়, তাহলে সেই ছবিটা কিরকম হবে সেটা হলো ইন্টারেস্টিং বিষয়। সেই ছবিটাকে পাওয়ার জন্য আর বেশি কষ্ট করতে হবে না। সেটাকে পাওয়ার জন্য কিছু অ্যাজাম্পশন আছে এখানে, এই কয়েকটা অ্যাজাম্পশন। কোথায় এই যে 4টা অ্যাজাম্পশন। দেয়ার আর এনার্জি গ্যাপস এট দ্য জোন বাউন্ডারিজ ডিউ টু, এই 4টা অ্যাজাম্পশন কাজ করবে। অর্থাৎ জোন বা এনার্জি গ্যাপ সৃষ্টি হয় জোন বাউন্ডারিতে, এটা আমরা আগে দেখেছি। ফার্মি সারফেস ইন্টারসেপ্টস এট দ্য জোন বাউন্ডারিজ পারপেন্ডিকুলারলি। জোন বাউন্ডারিতে ফার্মি সারফেস ইন্টারসেপ্ট করে পারপেন্ডিকুলারলি। তাহলে ছবিগুলোকে এইভাবে এই কথার আলোকে মডিফাই করব। শার্প কর্নার্স ইন দ্য ফার্মি সারফেস আর রাউন্ডেড আউট। যেগুলি শার্প আছে, যেমন এই যে এখানে শার্প, কোনাগুলো শার্প না, এটাকে রাউন্ড করে দিব একটু।
এই ছবিটাকে। আর কি করব, দ্য ভলিউম এনক্লোজড বাই দ্য ফার্মি সারফেস ডিপেন্ডস অনলি অন দ্য কনসেন্ট্রেশন। একটু আগে বলছিলাম কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে ভলিউমটা, অর্থাৎ কেএফ এর ভ্যালুটা কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে, and does not depend on the interaction of electrons with the lattice। এই বিষয়গুলো আছে, এগুলো একটু পড়ালেখা করবা। এই কনসিডারেশন গুলো চিন্তা ভাবনা করলে ছবিটার চেহারা এরকম হয়ে যাচ্ছে। আগে কয়টা জোন আঁকছিলাম, সেকেন্ড জোনটা এখানে আঁকছিলাম না বিস্তারিত। এই জোনটার যে ভিতরে শার্প কর্নারের মতো আছে না, এটাকে রাউন্ড করে দিবা, এই যে সেকেন্ড জোনটা। তারপরে এই থার্ড এবং ফোর্থ জোনটাকে আমরা এখান থেকে নিচ্ছি না, আমরা নিচ্ছি পিরিয়ডিক জোন হিসাবে, এই থার্ড এন্ড সেকেন্ড জোন, ফোর্থ জোন। এই জোনগুলিকে যখন আমরা পিরিয়ডিক জোনে আঁকবো, তখন এই দেখো ছবিগুলো জাস্ট একটু ভোতা হয়ে গেল। হ্যাঁ, দা যেমন ভোতা কাজ করে কেন না। হয় হ্যাঁ, এটা কেন হয় এটা? এটা হলো পোটেনশিয়ালের ইফেক্টের কারণে, পিরিয়ডিক পোটেনশিয়ালের ইফেক্টের কারণে। ইলেকট্রন পিরিয়ডিক পোটেনশিয়াল ফিল করে, এই কথাটা একটু আগে ছবিতে আমরা কোন পোটেনশিয়াল ভি ইকুয়াল টু 0 ধরে ছবি আঁকা হয়েছে প্রথমটা। এই ছবিগুলো পোটেনশিয়াল ভি ইকুয়াল টু 0, বুঝতে পেরেছো? কেন ভি ইকুয়াল টু 0? ভি ইকুয়াল টু 0 হইলেই ফার্মি স্ফিয়ারটা সার্কুলার স্ফিয়ার হয়, একদম স্ফিয়ার হয়। এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারের আলোকেই তো এই ছবিগুলো আসছে, তাই না? তুমি বলো, এই ছবিগুলো স্ফিয়ারের টুকরা থেকেই তো আসছে। দেখো এখানে শার্প মনে হচ্ছে, শার্পটা আসলে শার্প ওই স্ফিয়ারের টুকরাগুলো এখানে যখন অ্যাসেম্বলড হয়ে এক জায়গায় আসে, তখন শার্প মনে হচ্ছে। আসলে যদি আমরা স্কিমেটিক্যালি এই জিনিসগুলো আঁকছি, বাট তোমরা 3D বিভিন্ন, এখন তোমাকে ইন্টারনেটে সার্চ দিয়ে বলো যে ফার্মি সারফেস এই জিনিসের ফার্মি স্ফিয়ারের ছবি কিরকম, তাহলে তুমি দেখতে পাবা 3D কত সুন্দর সুন্দর প্যাটার্ন। আমি কি দুই একটা প্যাটার্ন, দাঁড়াও একটা মোমেন্ট, টিটেলের বইতে আছে কিনা, চাকারি তো কথা। কোথায় আছে এই মুহূর্তে? হ্যাঁ, ওকে, এই দেখো দেখতে পাচ্ছ 3D স্ফিয়ারটা কেমন কেমন লাগতেছে তোমাদের কাছে? ছবি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে 3D। এইরকম বিভিন্ন ডিরেকশনে যারা ব্যান্ড এনার্জি ক্যালকুলেশন আমার সাথে কাজ করতে যাচ্ছ, তাদের জন্য এই ডিরেকশন গুলো, এক একটা ডিরেকশনের এক্স ডিরেকশন, এল ডিরেকশন, গামা ডিরেকশন, বিভিন্ন ডিরেকশন আছে ওয়েভ ভেক্টরের। সেই ডিরেকশন গুলো তোমরা স্টাডি করতে হবে। তো এই ডিরেকশনে ওয়েভ ভেক্টরের কিছু সিমেট্রিক ডিরেকশন আছে, ওয়েল নোন, এক্স, ডব্লিউ, গামা টামা, দেখো এটা আমি এখন সব মনে নাই। তো আমরা এখন এই ছবিটা কিসে আঁকলাম? 3D আঁকছি না 2D আঁকছি? 2D আঁকতে যেই এই অবস্থা নাকি? 2D আঁকতে যদি বুঝাইতে আমার কত কষ্ট হয়ে যাচ্ছে, এক লেকচার ফুল হয়ে যাচ্ছে প্রায়, মানে এক ঘন্টার মতো হয়ে যাচ্ছে, প্রায় 150 মিনিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। এটা 3D চিন্তা করতে হবে, 3D হলে এটা কিরকম হবে সেটা এখন তুমি কল্পনা করে নিতে পারবা। আর এই তাহলে আমরা এই চ্যাপ্টার এখানে শেষ করলাম, এই সেকশন। আগামী ক্লাস থেকে সুপার কন্ডাক্টিভিটি শুরু করব। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে এখানে নুরি জান্নাত, ফারিহা, খায়রুল হক অর্থী, আর কে কে আছে? রেদওয়ান কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. গুড। মেহজাবিন, ফাতেমাতুজ জোহরা। শুধু রেদওয়ান সাহেবই মেলের মধ্যে আসছে, ফিমেল আর সবাই ফিমেল নাকি? আমার বাসায় একই অবস্থা, মেয়েরাই সিনসিয়ার। ছেলেকে এই দেখো একটু আগে আমার ক্লাসের মধ্যে এসে ডিস্টার্ব করছে, আমি রাগ হয়ে গেছিলাম, মোবাইল নিয়ে আসছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ড চাই। তো এই হচ্ছে বিষয়। তোমাদের আসলে আগ্রহ কেন এত কম জানি না, আমার আন্তরিকতার অভাব নাই তোমাদের জন্য, এটুকু আমি বলতে পারি আমার পক্ষ থেকে। আমি যতটুকু চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করছি তোমাদের জিনিসটাকে বোধগম্য করে বলার জন্য। হয়তো আমি ঠিকমতো ভাষা বলতে পারছি না, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি আন্তরিক, এটুকু আমি কনফিডেন্ট।
থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।